সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের জীবনে আমরা যদি বলি নারীদের জীবনে প্রতিটা ধাপে, বিশেষ করে কিশোরী থেকে তাদের প্রজননকাল, তাদের গর্ভাবস্থা এবং সেই সাথে মেনোপজ পর্যন্ত বিভিন্ন ধরনের কিন্তু গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা দেয়। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নারীদের প্রজনন সমস্যা কিশোরী থেকে মেনোপজ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সুমাইয়া বারী, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড প্রফেসর গাইনি অ্যান্ড অবস অ্যাট ইউনাইটেড মেডিকেল কলেজ, এবং সেই সাথে তিনি কাজ করছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট মেডিক সিগনেচার ক্লিনিক। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ দীপা, আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং প্রত্যেকটা নারীর জীবনেই এই কিশোরী থেকে মেনোপজ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা দেখি যে কিভাবে আমরা সবাইকে সাহায্য করতে পারি কিছু মেসেজ দিয়ে। এক্ষেত্রে প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে নারীদের ক্ষেত্রে সাধারণত গাইনোকোলজিক্যাল সমস্যা বলতে আসলে আমরা কি বুঝি? আসলে গাইনোকোলজিক্যাল প্রবলেম বলতে এখানে একটা মেয়ে যখন কিশোরী থাকছে তার প্রথম যে সিমটম বা সাইনটা আমরা দেখতে পাচ্ছি যে সে একটি মেয়ে, সেটা কি, তার মাসিকটা শুরু হচ্ছে, তাই তো? তাহলে এই গাইনোকোলজিক্যাল সমস্যা বলতে একটি মেয়ের রিপ্রোডাক্টিভ অর্গান যেটা, তার মানে এই রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে পড়ছে তার ইউটেরাস, তার ভ্যাজাইনা, তার ফ্যালোপিয়ান টিউব, তার ওভারি, এই অঙ্গ, এইটুকু অংশের যে কোনো সমস্যায় রিলেটেড প্রবলেমগুলোকে আমরা তাকে গাইনোকোলজিক্যাল প্রবলেম হিসেবে বলতে চাচ্ছি। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এইটা তাহলে কি, আমি যদি সাধারণ জনগণের জন্য আজকে আমরা প্রোগ্রাম করছি বলি, খুব খাঁটি বাংলা ভাষায় বললে যে ভ্যাজাইনা হচ্ছে যোনিপথ, আর জরায়ুটা হচ্ছে যেখানে বাচ্চা থাকে, এবং তারা বলে যে গর্ভনালী যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলছে, এবং ডিম্বাশয়টাকে আমরা ওভারি বলছি। তো এইখানে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু দেখা যায় ইনফেকশন হতে পারে, এখানে কোনো টিউমার হতে পারে, এবং এইগুলোতে পেইন হতে পারে, অথবা এই টিউমারের কারণে সেটা অন্যান্য অঙ্গগুলোরও ডিসকমফোর্ট করতে পারে। যেমন অনেক মেয়ে আছে তার এত বড় একটা টিউমার হলো যে সে ইউরিন পাস করতে পারছে না, সেটা প্রবলেম নিয়ে আসতে পারে। এত বড় একটা টিউমার হলো সেটা ওর খাদ্যনালীকে কম্প্রেস করে ফেললো, তার ঠিকমতো স্টুল পাস করছে না। তাহলে এভাবে কিন্তু যে গাইনোকোলজিক্যাল প্রবলেমগুলো অন্যান্য সিমটম নিয়েও অন্যান্য ডক্টরের কাছেও যেতে পারে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে কোন কোন ধরনের এই গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো সব থেকে বেশি দেখা যায়, বা আপনার কাছে কি ধরনের পেশেন্ট সব থেকে বেশি আসে? আমি একটু মোটামুটি চেষ্টা করি আমার পেশেন্টদের সাথে একটু ফ্রেন্ডলি থাকতে, সো দ্যাট একটা গ্রুপ আছে, আমার গ্রুপ অফ পেশেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপ। হ্যাঁ, যে গ্রুপটা আমার কাছে বেশ আসে। এবং আমি যদি এই অ্যাডোলেসেন্ট গ্রুপ দিয়ে শুরু করি, কিশোরী বয়সী মেয়েদের যাদের বয়স এই 9 বছর থেকে 19 বছর, এইটুকু সময় আমরা কিশোরী বলি, তাদের যে প্রবলেমগুলো হয় তার মধ্যে প্রথম যে প্রবলেমটা হচ্ছে ইদানিংকালে আমরা খুব পাচ্ছি মাসিক রিলেটেড প্রবলেমগুলো। এক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যে বয়সটা অনেক হয়ে গেল, 16-17 হয়ে গেল, এখনও মাসিক এস্টাবলিশই হলো না। এটা কেন বলছি দীপা, আজকালকার বাচ্চারা খেলাধুলা করে না, তারা সেডেন্টারি লাইফস্টাইলে চলে, তারা খুবই ফাস্ট ফুড খায়, প্রসেস ফুড খায়, রেড মিট খায়, এবং তাদের ওজন বৃদ্ধিটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং সারাক্ষণ তারা এই মোবাইল ইউজ করছে, এই যে অ্যাপসের মধ্যে ডুবে থাকছে, এখান থেকে কিন্তু যেটা হচ্ছে যে সে তার চোখের প্রবলেম হয়ে যাচ্ছে, এবং মানুষের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ যে ফাংশনগুলো আছে সেটার একটা খুব রিলেশন থাকে। তো এই ক্ষেত্রে এই বাচ্চাগুলোর এই লাইফস্টাইলের প্রবলেমের জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আসতে পারছে। এবং আমি যদি বলি যে আমরা আজকাল পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এইটা কিন্তু আমরা এখন চেঞ্জ করে বলছি পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। কেন বলছি, অনেক মা আছে এসে আমাদেরকে বলছে যে ম্যাডাম আমি তো শুনেছি বা দেখেছি ওর তো ওজন বেড়ে যাচ্ছে, ও
ওর অনেক এক্সেস লোম হচ্ছে এবং ও হচ্ছে মাসিক হচ্ছে না, মাসিকটা খুবই অনিয়মিত হয়ে গেছে। ম্যাডাম আমার মেয়েটা কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত হয়ে গেল, খুব ভয় পেয়ে যাচ্ছে। আবার অথবা একটা আলট্রাসোনোগ্রাফি করলো, সেখানে সনোলজিস্ট লিখে দিয়েছেন যে বায়োল্যাটারাল পলিসিস্টিক ওভারি। এখন দেখেন আমরা কেন এই ইয়েটা চেঞ্জ করা হলো। অনেক ক্ষেত্রে কিন্তু এই ওভারিতে যে পলিসিস্টিক থাকতেই হবে বাই ডেফিনেশন ব্যাপারটা কিন্তু তা না। পলিসিস্টিক ছাড়াও কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ইম্প্যাক্টগুলো মেয়েটার পুরো মেটাবলিক সিস্টেমটাকে অল্টার করে দিতে পারে। এই যে এই মেয়েটার কেন হচ্ছে না, ও হচ্ছে ওভারওয়েট থেকে ওর বডিতে অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে গিয়েছে, যার জন্য ওর ওই অ্যান্ড্রোজেনিক ফিচারগুলো হচ্ছে, ওই অ্যান্ড্রোজেন থেকে ওর ভালো এগ ফুটতে পারছে না, যার জন্য ওর মাসিক হচ্ছে না। খুবই সিম্পল ইকুয়েশন। আমি তো মাঝে মাঝে ওদের সাথে যখন কথা বলে সব কিছু বোঝানোর পরে বলি যে এখন বলো তো তোমার ডক্টর কে, আমি না তুমি? হেসে বলে দেয় যে আমি। কেন? ওর যদি সেই মোটিভেশনটা না হয় যে না আই হ্যাভ টু রিডিউস মাই ওয়েট, আমার ওয়েটটা যদি কমে, আমি যদি এক্সারসাইজ করি ঠিকমতো, ডায়েট নিই, তাহলে আমার মাসিকটা হয়ে যাবে। এবং মোস্ট অফ দ্য কেসে সেটা হয়। আবার আরেকটা গ্রুপ আসে যারা খুব আর্লি তাদের মাসিকটা শুরু হয়েছে এবং অতিরিক্ত মাত্রায় হচ্ছে, যেটাকে আমরা পলিমেনোরেজিয়া বলি। এই বিষয়টাই আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এখন অনেক বাচ্চাদেরকে দেখছি যে 7 থেকে 8 বছর বয়সের মধ্যেই কিন্তু তাদের পিরিয়ড হয়ে যাচ্ছে। এটাকে দীপা আমরা মানে প্রিম্যাচিউর মেনার্কি বলি। এটা আসলেও আমরা অনেকেরই পাচ্ছি আজকাল। সেই ক্ষেত্রে আসলে যেটা হয় যে কিছু যে বললাম যে যদি তার হয়েও যায়, এটা তো অনেক সময় তার জেনেটিক্যালও হতে পারে। তার মায়ের হিস্ট্রি নিয়ে শোনা যায় তার মা খালারও হয়তো আর্লি হয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা নিয়ে খুব প্যানিক না হয়ে তাদেরকে আমরা আসলে সান্ত্বনা দিই। এবং একটা জিনিস করতে হয় যে তার হঠাৎ এত আর্লি মেনস্ট্রুয়েশন স্ট্যাবলিশ হলো কিনা। অনেক সময় খুব ইয়াং এজে কিছু ওভারিয়ান টিউমার হয়, যেটার কারণেও হরমোনাল লেভেল বেড়ে গিয়ে সেটা থেকে এটা হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করলেও কিন্তু বুঝতে পারি। এবং যা দেখা গেল কিছুই না, আসলে ওর এমনি জেনেটিক্যালি বা ফ্যামিলিয়াল কারণে ওর এত আর্লি মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তখন ওকে কাউন্সেলিং করে বোঝাতে হয় দিস ইজ নর্মাল ফর এভরি ওমেন, এবং ওটা ম্যানেজমেন্ট সিস্টেমটা ওকে বলে দিতে হয়। আরেকটা ব্যাপার যে এই বাচ্চাগুলোর অনেক সময় থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, হয়তো তার হাইপোথাইরয়েড, যেটা আনকারেক্টেড, যেটার জন্য ওর অনেক বেশি বেশি মাসিক হচ্ছে। ইভেন এত বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে যে ও এনিমিক হয়ে যাচ্ছে, ক্লাস করতে করতে বাচ্চা পড়ে যাচ্ছে, খেলতে পারছে না, মাঠে দুর্বল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমার মেয়ের আসলে মাসিকটা কয়দিন থাকছে, সে পার ডে কয়টা করে প্যাড ইউজ করছে, এবং কোনো ক্লট বা চাকা পাস করছে কিনা। ইউজুয়ালি কিন্তু আমাদের মাসিকের ব্লাডটা ক্লট হয় না। কখন ক্লট হয়? যখন ওখানে এক্সেস ব্লিডিং হয়। কাজে মা যদি এটা মায়ের এতটুকু নলেজ কিন্তু মেয়েটাকে হেল্প করবে। কারণ আমরা প্রচুর মেয়েদের পাই সে এনিমিক হয়ে খুব খারাপ অবস্থায় এসেছে, তখন ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, এবং এই যে একটা মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যায়, এতে করে কিন্তু মেনস্ট্রুয়েশনের প্রতি একটা মেয়ের একটা ভয় ভীতি জমে যায়। তার উপর আরেকটা তো আছে পেইন। অনেক সময় কিন্তু এই মেনস্ট্রুয়েশনগুলো খুবই পেইনফুল হয়ে থাকে। তখন এই জায়গাটা একটু জানতে চাইবো যে এই যে আপনি বলছিলেন যে ট্রমাতে তারা চলে আসে এবং অনেক সময় দেখা যায় পেশেন্ট এনিমিক হয়ে যায়। সো এনিমিক হওয়ার আগে কিন্তু যেটা আসলে দায়িত্ব পরিবারের, যে লজ্জার সংকোচ, সেগুলোকে ভেঙে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে লজ্জার সংকোচটা কাজ করছে এই জায়গাটা, প্যারেন্টসদের আসলে ভূমিকাটা কি? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, এবং আমি আমার জায়গা থেকে একটা জিনিস শেয়ার করতে চাই আজকে দর্শকদেরকেও। সেটা হচ্ছে আমি আজকাল প্রচুর বাবাদের দেখি তারা কিশোরী মেয়েটাকে নিয়ে আসতেছে, যেটা কিন্তু আগে দেখা যেত না। এবং এটা কিন্তু একটা খুব মানে ভালো লাগার জায়গা। এই জন্যই বলছি, মা হয়তো এত ব্যস্ত তার কাজ নিয়ে, অথবা সেটা তার বাইরের কাজই হোক, অফিসিয়াল ওয়ার্কই হোক, অথবা ঘরের কাজই হোক, যে মা হয়তো বাচ্চাটাকে নিয়ে গাইনোকোলজিস্টের কাছে আসার টাইম পাচ্ছে না। সেক্ষেত্রে এই যে বাবা মা অথবা বাবা মেয়ে, এই যে তাদের মধ্যে এই ডিসকাশনটা হচ্ছে যে না আমার এমন হচ্ছে, বাবা এই হচ্ছে, এটা কিন্তু আগেকার দিন অবশ্যই না, এটা বলা যাবে না বাবাকে ভাইকে, এই যে লজ্জাটা একটা
স্টিগমা কাজ করতো, এটা কিন্তু আজকাল অনেক কেটে গেছে। দেখা যাচ্ছে যে না, এসে বলছে যে আমার ম্যাডাম এমন এমন প্রবলেম হচ্ছে। এতে করে কি হয়, খুব আর্লি ডায়াগনোসিস হয়। কারণ আমাদের দেশে তো এমনও পরিবার আছে যে মা যদি বলেও বাবাকে, অনেক সময় বাবা ইগনোর করে, এরকম হয়ই, তুমি সামলাও। দেখা যাচ্ছে তাকে ডাক্তার দেখালো না, টাইমলি ওষুধ দিল না। আমি যেটা বলছিলাম যে একটু থাইরয়েড কারেকশন করলো, একটু মাসিকটা যেন কন্ট্রোলের মধ্যে হয়, মাসিকের প্রথম 3 দিন আমরা ট্রানিক্সামিক না একটা ওষুধ খেতে দিচ্ছি, তো এগুলো কিছু, এবং তাকে আয়রন ট্যাবলেট দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, এবং তার অনেক সময় পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা অন্য কোনো খারাপ কিছুর দিকে যাচ্ছে কিনা, বা আলট্রাসোনোগ্রাফি করে তার অন্য খারাপ কিছু আছে কিনা সেটাও কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারছি। তাহলে আর্লি ডিটেকশন হলে এই যে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে যে কমপ্লিকেশনগুলো হতে পারতো একটা কিশোরী মেয়ে, সেটা কিন্তু আর হচ্ছে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিস আছে দীপা, আমাদের দেশে আজ অনেক দেখা যায় যে না না মাসিকের সময় ব্যথা হবে, এটাই স্বাভাবিক। এইভাবে করে কিন্তু অনেক এন্ডোমেট্রিওসিস কেস আমরা লেট ডায়াগনোসিস করছি। কাজে আজকে এই প্রোগ্রামটার মাধ্যমে এটাও কিন্তু আমাদের প্যারেন্টসদের কাছে একটা মেসেজ যে আপনার মেয়েটা যদি মাসিকের সময় অতিরিক্ত মাত্রায় পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, আপনাকে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট শরণাপন্ন হতে হবে, এবং ও কি এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগে ভুগছে কিনা বা ওটা হয়ে গেল কিনা ওর, এটা কিন্তু ডিটেক্ট করতে হবে। আচ্ছা, কারণ এন্ডোমেট্রিওসিসটা কিন্তু অনেক আনম্যারিড ইয়াং মেয়েদেরও আমরা পাচ্ছি। এতে করে যেটা হয়, যে লেয়ারটা ইউট্রাসের ভিতরে থাকে এবং যেটা শেডিং হয়ে বের হয়ে আসার কথা ছিল, সেটা ইউট্রাসে না থেকে ইউট্রাসের পাশে ওভারি বা পেলভিক অর্গানে থাকে। সেই ক্ষেত্রে প্রতি মাসে যখন ব্লিডিংটা সেই ওভারি বা বাইরের যা ক্লোজ স্পেসে হচ্ছে, ওটা আস্তে 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 একটা বিশাল সিস্ট আকার ধারণ করছে, এবং ওটাকে আমরা চকলেট সিস্ট বলছি। কেন? ওই ব্লাডগুলো কালেক্ট হতে হতে দেখা যাচ্ছে যে ওটা একটা চকলেট কালারের সিস্টে পরিণত হচ্ছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে ওর খাদ্যনালী, পেশাবের থলি সবগুলোকে সে অ্যাডারেট করে ফেলছে। এবং মেটার পি করা থেকে শুরু করে স্টুল পাস করা সব কিছু কিন্তু খুবই পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কাজে এটার আর্লি ডায়াগনোসিস করলে আমরা এটা কখনোই 100% কিওর করতে পারি না, কিন্তু এই ডিজিজ প্রসেসটাকে হল্ট করার জন্য আমাদের কিছু হরমোনাল প্রিপারেশন চলে এসেছে, যেটা আমরা মেয়েটাকে প্রেসক্রাইব করতে পারি। কাজে এটা কিন্তু একটা খুব বড় মেসেজ আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, যে আপনার মেয়ের মাসিকের সময় খুব বেশি ব্যথা হলে এটাকে একেবারে ইগনোর করবেন না, ইউ হ্যাভ টু ডায়াগনোজ যে এটা কি এন্ডোমেট্রিওসিস। অর্থাৎ অভিভাবকদেরকে এই জায়গাটায় অনেক বেশি সচেতন হতে হবে। নারীদের তো আরও অনেক ধরনের গাইনোকোলজিক্যাল অনেক সমস্যা রয়েছে, যেটা আপনি বলছিলেন, সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে পিসিওএস, যেটা বর্তমানে এখন পিএমওএস নামে পরিচিত, সেই রোগটা সম্পর্কে একটু জানতে চাই। এবং এটা কিন্তু মজার কথা হচ্ছে যে কেন তাহলে নামটা চেঞ্জ হলো, তাই না? এই জিনিসটা আগে দিয়ে শুরু করি। কারণ এমন প্রচুর রোগী পাওয়া যায়, এসে নিজেই বলছে ম্যাডাম আমার পিসিওএস আছে, ম্যাডাম আমার পিসিওএস আছে, আমি তো প্রেগনেন্ট হব না, ম্যাডাম আমার পিসিওএসের প্রবলেম, এই জন্য এটা হচ্ছে। মানে সে কীভাবে জানলে? এই যে ম্যাডাম আলট্রাসোনোগ্রাফিতে বলেছে আমার পিসিওএস আছে। এবং অনেকে এটাও জানে, আমাদেরকে এসে বলছে যে ম্যাডাম আমার তো ওভারিতে সিস্টে ভরা, আমার সার্জারি করতে হবে। তাহলে এই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা আসলে এই রোগটার একটা একটা টার্ম ছিল, এটাকেই কিন্তু কারেকশন করা হয়েছে। কেন কারেকশন করা হয়েছে? পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজটা আগে ছিল, এই পলিসিস্টিক ওভারিয়ান কথাটা যেটা প্রথমেই দিয়ে আমরা শুরু করছিলাম, আসলে কিন্তু সকল মেয়েদের আলট্রাসোনোগ্রাফিক্যালি পলিসিস্টিক অ্যাপারেন্স ওভারি পাওয়া যায় না। কিন্তু এই যে মিসকনসেপশনটা চলে আসছিল, এটা দিয়ে কিন্তু পেশেন্ট অনেক কনফিউজড হতো এবং ভুল ট্রিটমেন্ট হয়ে যেত, এবং
শুধু পেশেন্টরাও না, আমরাও অনেক সময় দেখা যেত যে এটা দ্বারা বায়াসড হয়ে যাচ্ছি। কারণ বলা হচ্ছে যে এই পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, এটাকে কারেকশন করে করা হলো। কেন করা হলো? এই প্রবলেমটাতে দেখা যাচ্ছে এটা একটা জেনেটিক প্রবলেম, এবং এখানে শুধু ওভারি না, ওভারি ছাড়াও ওর এন্ডোক্রাইন সিস্টেম এমনভাবে কিছু এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটি তৈরি হতে থাকে, আস্তে আস্তে সেই মেয়েটার মেটাবলিক প্রবলেম শুরু হয়ে যায়। কীরকম? আমি বললাম যে একটা কিশোরী মেয়ে আসলো, তার বয়স 14 বছর, তার ওজন হচ্ছে 86 কেজি, তার মাসিক খুবই অনিয়মিত হচ্ছে, এবং মা বলছে সে তো স্কুল যেতে চাচ্ছে না, তার এত বেশি বেশি লোম টোম শরীরে, তাকে বুলিংয়ের শিকার হতে হয়, সে ক্লাসে যেতে চায় না, প্রোগ্রামে যেতে চায় না, সে কিন্তু মেন্টালিও ডিপ্রেস হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যেটা হয়েছে, তখন থেকে যদি আমরা ওকে বুঝাতে পারি যে এটা হচ্ছে এক ধরনের প্রবলেম যেটা তুমি কারেক্টেবল, এটাকে কি করতে হবে? ও প্রথম কথা হচ্ছে ওয়েট রিডাকশন করতে হবে। ওকে ওয়েট রিডাকশন করার জন্য একটা খুব সুন্দর করে ডায়েট চার্ট ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং 80% ক্ষেত্রে কিন্তু ওয়েট রিডাকশন করলেই ওর প্রত্যেকটা প্রবলেম সলভ হয়ে যায়। ওর মাসিকের প্রবলেমও সলভ হয়ে যায়, ওর এই হার্সিটিজম যেটা এক্সেস হেয়ার গ্রোথ সেটাও সলভ হয়ে যায়, সবই সলভ হয়ে যায়। সাথে আমরা তখন ওর সাথে ওকে কিছু ওষুধপত্র দিচ্ছি, তাকে আমরা ফলিক অ্যাসিড দিচ্ছি, মেটফর্মিন দিচ্ছি, ইনোসিটল দিচ্ছি, এগুলোকে কমবেট করার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এইসব পেশেন্টের থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, হাইপোথাইরয়েড, তার প্রোল্যাকটিন লেভেল বেশি থাকতে পারে, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, তার আর্লি জুভেনাইল ডায়াবেটিস হতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো ডিটেক্ট করে আমাদেরকে এই পাশে পাশে এই মেটাবলিক ডিজিজগুলোরও ম্যানেজমেন্ট করতে হবে। কাজে এই যে নামটা চেঞ্জ হলো, এটার একটাই কারণ, দেখা গিয়েছে আমরা এই পিসিও করতে Proper করতে treatment এর জন্য। আসলে এই মেটাবলিক প্রবলেমগুলোকে আমরা ইগনোর করে ফেলছি, তখন দেখা যাচ্ছে যে হচ্ছে না। এবং এতে কিন্তু শুধু গাইনোকোলজিস্ট না, গাইনোকোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, কাউন্সিলর, ডায়েটিশিয়ান, সবার কিন্তু একটা সম্মিলিত ম্যানেজমেন্ট লাগে। এরপর কি হলো, এই মেয়েটা বিয়ে হলো, বিয়ের পর তার প্রবলেম হচ্ছে যে সে কনসিভ করতে পারছে না, সে হি ইজ ট্রাইং ফর প্রেগনেন্সি, বাট অ্যাজ ওর মাসিকই রেগুলার হচ্ছে না, ও কনসিভ করছে না। তখন হয়তো তাকে টিভিএস করে দেখা গেলো তার ছোটো ছোটো অনেকগুলো ইম্যাচিউর এগ আছে, তাহলে আমরা কিন্তু সেটাও ওষুধ দিয়ে ম্যাচিউর এগ করে ফুটিয়ে সেখান থেকে কিন্তু তাকে কনসিভও করতে পারি। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, ওভুলেশন ইন্ডাকশনে কনসিভ করলো। এখন যে চ্যালেঞ্জটা রয়ে গেল, সাধারণ একটা মেয়ের থেকে এই পিসিওসের বা পিএমওসের পেশেন্টগুলোর প্রেগনেন্সিতে অনেক তাড়াতাড়ি ডায়াবেটিস প্রেশার ডেভেলপ করতে পারে। এজন্য তাকে প্রথম থেকেই বলতে হয় যে আপনি ওয়েটটা কন্ট্রোল করেন, ওয়েটটা কন্ট্রোল করেন। আমার এক ভাগ্নি আছে, সে আমার উপর খুব মন খারাপ, মামুনি তুমি আমাকে শুধু খাওয়ার খোটা দাও, আমি খেতেই পাই না তোমার সামনে। কিন্তু আমি কেন ওকে এটা বারবার বলি, কারণ শি ইজ এ কেস অফ পিসিওএস, যে সে প্রেগনেন্সিতে কী হচ্ছে, খুব আর্লি তার ডায়াবেটিস প্রেশার হয়ে যেতে পারে, এই ভয়ে কিন্তু জিনিসটা তাকে বলা। এখন এই ক্ষেত্রে এটাকেও কন্ট্রোল করে দেন আমাদের তাকে লেবারের দিকে আগাতে হয়, এবং অনেক সময় বাচ্চাটা সময়ের থেকে বড় আকার ধারণ করে, প্রেগনেন্সিটাও একটু কমপ্লিকেটেড হতে পারে, সেগুলো যেন না হয় সেটাকে আমাদের আবার ট্যাকেল দিতে হয়। এখানে কি মেয়েটার শেষ না, এই রিপ্রোডাক্টিভ লাইফটা শেষে ও যখন মেনোপোজের দিকে যাচ্ছে বা পেরিমেনোপোজের দিকে যাচ্ছে, তখনও কিন্তু দেখা যাচ্ছে আফটার 40 ওর প্রেশার হয়ে গেল, ডায়াবেটিস হয়ে গেল, হার্ট ডিজিজ হয়ে গেল, তার লিপিড প্রোফাইল এত অ্যাবনর্মালিটি থাকে যে তাদের অনেক সময় লিপিড লোয়ারিং এজেন্ট কন্টিনিউ খেতে হয়। আচ্ছা, আদারওয়াইজ দেখা যাচ্ছে তার একটা লিপিড দিয়ে তার হার্টে ব্লক হয়ে ইস্কেমিক হার্ট ডিজিজ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে হাইপারটেনশন, ডায়াবেটিস, ইস্কেমিয়া, কতগুলো সে প্রবলেমে পড়লো। এবং এই পেশেন্টগুলো যেহেতু ওবেসিটি থাকে, এদের কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই পেশেন্টগুলো যেহেতু অনেক দিন ধরে মাসিক রেগুলার হয় না, তাদের ইউট্রাসের ভিতর যে এন্ডোমেট্রিয়াল লেয়ারটা আছে, সেখান থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কও অনেক বেড়ে যেতে পারে। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে একটা পিএমএসের পেশেন্ট যদি আমি পাই, তাকে কিশোরী থেকে মেনোপজ পর্যন্ত তার কী কী কমপ্লিকেশন হতে পারে এটা তাকে প্রথমেই বোঝাতে হবে, এবং এই কনসিকুয়েন্সগুলো প্রিভেন্ট করার জন্য তাকে সবসময় একটা মনিটরিংয়ের মাধ্যমে
তাকে কন্ট্রোল করে রাখতে হবে। আপনার কথা থেকে কিন্তু একটা বিষয় আমরা খুব চমৎকার করে বুঝলাম যে আসলে এই ধরনের পেশেন্টদেরকে কাউন্সিলিং করাটা অনেক বেশি খুবই দরকার, গুরুত্বপূর্ণ। কেননা অনেক সময় কিন্তু পেশেন্টরা বুঝতে পারে না যে আমার পিএমওএস রয়েছে, কিন্তু তার পাশাপাশি কেন আমার ডায়াবেটিস গ্রো করলো। এখন জানতে চাইবো, আপনি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের কথা বলছিলেন, তার আগে একটু জানতে চাই এন্ডোমেট্রিওসিস এবং জরায়ুর যে ফাইব্রয়েড, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ রয়েছে? হ্যাঁ, এটা 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 দুটো দুরকম রোগ, আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে ফাইব্রয়েড যেটা বলছি, সেটা হচ্ছে যে ইউটেরাস, যেটা আমাদের একটা গর্ভধারণ করছি আমরা, যেখানে যেখানে প্রতি মাসে মাসে মাসিক হচ্ছে, এটার কিছু লেয়ার থাকে, সেখানে মাসেল থাকে। সেই মাসেল লেয়ারে যদি টিউমার হয়, যেটাকে আমরা ফাইব্রয়েড বলি, এই টিউমারের সাইজ এবং অবস্থান অনুযায়ী এই টিউমার কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যাই করবে না। দেখা যাচ্ছে এত বড় পেট ভর্তি একটা ফাইব্রয়েড নিয়ে এসেছে, রোগী বলছে, কই ম্যাডাম আমি তো কোনো প্রবলেম ফিল করি না, একটু হেভি হেভি লাগছিল তাই আপনাকে দেখাতে এসেছি। তার কোনো কমপ্লেন নাই, তার মাসিকের কমপ্লেন নাই, তার মাসিকে ব্যথা হয় না, তার মেনোরেজিয়া নাই, কিচ্ছু নাই, তার এভরিথিং ইজ ফাইন। কিন্তু কারো একটা ছোট্ট ফাইব্রয়েড, সেটা নিয়ে এসে তীব্র মাসিকের ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, এবং সে আফটার ম্যারেজ সে বলছে ম্যাডাম আমি তো কনসিভ করছি না, অথবা কনসিভ করলো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অথবা কনসিভ করলো বাবুটা আইইউজিআর হচ্ছে, এরকম বিভিন্ন কমপ্লেন নিয়ে এসে আসতে পারে। আর এন্ডোমেট্রিওসিস যে জিনিসটা, সেটা হচ্ছে এই অ্যাবনর্মাল ইউটেরাইন লাইনিংটা, এটা যদি এই ইউটেরাইন লাইনিং এন্ডোমেট্রিয়াম বাদে অন্য কোথাও থাকে, সেটা যদি ইউট্রাসের ভিতর থাকে, এন্ডোমেট্রিয়াম থেকে মায়োমেট্রিয়ামে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডিনোমায়োসিস, নট এন্ডোমেট্রিওসিস। কিন্তু কিন্তু দ্যাট ইজ ওয়ান টাইপ অফ এন্ডোমেট্রিওসিস, যেটা মায়োমেট্রিয়ামে চলে গেল। আবার এই জিনিসটাই যদি টিউব দিয়ে ওভারিতে আসে, পেলভিক্সে আসে, পেলভিস থেকে রেকটামে গিয়ে পড়ে, সামনে ব্লাডারে গিয়ে পড়ে, ওখানে ছোট 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 অনেকগুলো ডিপোজিট হয়ে এটা হয়, তখন এটাকে আমরা এন্ডোমেট্রিওটিক ডিপোজিট বলি। অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি পেইনফুল সিচুয়েশন, যদি এটা সাইডগুলো হয় এমন সাইটে যেটা মেয়েটার পেইন করতে পারে। এখান থেকেই যখন ওভারিতে ওটা হয়, প্রতি মাসে মাসে মেয়েটার মাসিক হচ্ছে, মাসিকটা তো বের হয়ে যাচ্ছে, কিন্তু ওভারির সেই এন্ডোমেট্রিওসিস তো বের হতে পারছে না, ও আস্তে আস্তে বড় হয়ে সেটাই এক সময় একটা সিস্ট ধারণ করে, যেটাকে আমরা চকলেট সিস্ট বলি। এইটাও আমি বলে দিলাম এই জন্য, দীপা, অনেক পেশেন্ট আসে, ম্যাডাম আমার চকলেট সিস্ট হয়েছে, এসে বলছে। আমরা হয়তো কথা বলতে গিয়ে হঠাৎ করে না না ম্যাডাম আমার এন্ডোমেট্রিওসিস না তো, আমার চকলেট সিস্ট হয়েছে। তো আসলে এই চকলেট সিস্টটাও যে ওয়ান কাইন্ড অফ এন্ডোমেট্রিওসিস, সেটা তাদেরকে একটু বোঝাতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আজকাল অনেক ধরনের ওষুধপত্র চলে এসেছে, যেগুলো দিয়ে আমরা এই চকলেট সিস্টগুলোকে সাইজে ছোট রাখতে পারি। আমরা এই চকলেট সিস্টের জন্য অবশ্যই সার্জারি করা যায়, কিন্তু আমরা আজকাল বলি যে না, যত ডিলে করা যায় সার্জারি, কারণ এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ। এবং একটা অপারেশন যখন করব, রোগী প্রথম কথায় কি হবে, আমাকে জানতে চাবে ম্যাডাম আমি যে আপনার কাছে এই অপারেশনটা করব, আমার আর এই টিউমারটা হবে না তো? সো আই হ্যাভ টু টেল হার দ্য ট্রুথ, কারণ এন্ডোমেট্রিওসিসের অপারেশন করার 3 থেকে 6 মাসের মধ্যে দেখা যায় আবার এন্ডোমেট্রিওসিস রিকার করতে পারে। যতদিন মেয়েটার রিপ্রোডাক্টিভ এজে থাকবে, তার বডিতে স্ট্রোজেন হরমোন থাকবে, এই এন্ডোমেট্রিওসিস তার হতেই থাকবে যতদিন তার মাসিক হতে থাকবে। কাজে আমরা আজকাল প্রথমে থেকে খুব ট্রাই করি তাকে কনজারভেটিভ এবং হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে ওটা সাইজটা ছোট রেখে, তার ব্যথা কমিয়ে, সে যদি আনম্যারিড হয় তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে, মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এগিয়ে নিতে, সে যদি ম্যারিড হয়, তার যদি কনসেপশনের প্রবলেম থাকে, এন্ডোমেট্রিওসিস রেখেই ওকে কীভাবে কনসিভ করানো যায় সেটার একটা চেষ্টা করা। আর দেখা যাচ্ছে যে এটা আফটার মেনোপোজ যখন হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে এটার আবার রিগ্রেস হয়ে যায়। আমরা অনেক সময় এন্ডোমেট্রিওসিস থাকলে, একটা 20 বছরের মেয়ে হয়তো এন্ডোমেট্রিওসিস নিয়ে এসেছে, খুব টাইপের, আমরা অনেক সময় গার্জিয়ানকে বলি আপনি একটু ট্রাই করেন মেয়েটার একটু তাড়াতাড়ি বিয়ে দিতে। এই বিষয়টা ম্যাডাম একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আনম্যারিড
বা আমরা যদি অ্যাডোলেসেন্ট বলি এবং রিপ্রোডাক্টিভ যে এইজ যারা কনসিভ করার টাইম হয়েছে বা প্রেগনেন্ট হওয়ার টাইম হয়েছে, আর একটা হচ্ছে মেনোপোজ, এই তিনটা বয়সের মধ্যে যখন এন্ডোমেট্রিওসিস হবে তখন কি ট্রিটমেন্টের মধ্যে কোনো তারতম্য হবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আমরা কিশোরী, রিপ্রোডাক্টিভ আর মেনোপজ, খেয়াল করে দেখো, কিশোরী মেয়ে যে, তার কিন্তু মেনস্ট্রুয়েশনের প্রবলেমটা মেন ইস্যু, ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে। যে ম্যারিড রিপ্রোডাক্টিভ এজে আছে তার চ্যালেঞ্জ হচ্ছে তার প্রেগনেন্সি হচ্ছে না, সে কনসিভ করতে পারছে না, সে স্বামীর সাথে মেলামেশা করতে পারছে না, ডিসপ্যারোনিয়া হচ্ছে। আবার মেনোপজে গিয়ে যেটা হচ্ছে, তার ফ্যামিলি হয়তো কমপ্লিট, বাট এন্ডোমেট্রিওসিসের কারণে তার সবসময় একটা ক্রনিক পেলভিক পেইন থেকেই যাচ্ছে। তার মেনস্ট্রুয়েশন হচ্ছে বা হচ্ছে না, মেনস্ট্রুয়েশন সময় পেইন ছাড়াও পেইন থাকছে। এবং যেহেতু এন্ডোমেট্রিওসিসের প্রোগ্রেসিভ ডিজিজ, বাই দিস টাইম দেখা যাচ্ছে ওর ওই ডিপোজিটটা হয়তো পেলভিসে অনেক জায়গায় পড়ে গেছে, তার খাদ্যনালীতে পড়েছে, তার ব্লাডার বা মূত্রথলির উপর পড়েছে, এবং সে একটা খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ট্রিটমেন্টে ডেফিনেটলি আমরা এই দুটো এজেই আমরা রিপ্রোডাক্টিভ অ্যান্ড কিশোরী মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব যে কিভাবে ওকে আমরা হরমোনাল প্রিপারেশন দিয়ে তাকে ম্যানেজ করে তার যেটা উইশ সেটাকে আমরা ফুলফিল করতে পারি। এখন আসলে মেনোপোজে, সে পেরিমেনোপোজ থেকে যখন মেনোপোজে চলে যাবে, অনেক সময় কিন্তু এই সিস্ট থেকে গেলেও যখন তার মেনস্ট্রুয়েশনটা টোটালি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তার আস্তে আস্তে পেইনগুলো সাবসাইড করে যাবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা আদার্স কোনো কিছুর ওইরকম প্রবলেম করছে না, সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আর কিছু করতে চাই না। কিন্তু এই সময় অনেক সময় পেশেন্ট এসে বলে, না ম্যাডাম অনেক পেন, আপনি আমাকে অর্থাৎ কিছু কিছু কমপ্লিকেশনস তখন দেখা দেয়। সেই কমপ্লিকেশন যদি কারোর ক্ষেত্রে দেখা দেয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট আপনারা কি দিয়ে থাকেন সেটা জানবো। তবে আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনারা দেখছেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাডাম বলছিলেন যে মেনোপোজের সময় যখন কারোর এন্ডোমেট্রিওসিস হয় এবং বলছিলেন যে কিছু কিছু কমপ্লিকেশনস থাকলে তখন ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু ভিন্ন হয়ে থাকে, সেটা একটু জানবো। যেমন দেখো, সে তো মেনোপোজ বা পেরিমেনোপোজে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার টিউমারগুলো আছে, কিন্তু সে নিজে এসে বলবে, ম্যাডাম এখন আমার পেইনটা কম হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা তখনও তাকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। কেন দিই? এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে শুধু কিন্তু মেনোপোজে গিয়েও শুধু কিন্তু আমার ওই এন্ডোমেট্রিওটিক সিস্টটা রিমুভ করলে হয় না। ওই যে বলছি যে মাইক্রোস্কোপিক্যালি এটা পুরো পেলভিস অনেক জায়গায় থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট যদি আমি করতে চাই, সেক্ষেত্রে তার ইউটেরাস ফেলতে হবে, তার টিউব ফেলতে হবে, তার ওভারিও অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। কেন? অনেক সময় পুরো এন্ডোমেট্রিওসিসটা যদি ওভারিকে কাভার আপ করে থাকে। এবং শুধু তাই না, একটা এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের সার্জারিটা অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে করতে হয়, এবং অনেক সময় আমাদেরকে সার্জনের হেল্প লাগে। কেন? ঢুকে হয়তো দেখা যায় যে ওই ব্লাডি মিক্স টিউমারটা গাটের সাথে এমনভাবে লেগে আছে যে আমি ওটা রিমুভ করতে গিয়ে আমার গাট ফুটো হয়ে যেতে পারে, সার্জন লাগবে আমার গাটটাকে আলাদা করার জন্য। ও এমনভাবে ইউরেটারের সাথে আটকে আছে যে আমি যদি ওই সিস্টটা তুলে আনতে চাই, ওর ইউরেটার ওপেন হয়ে যাবে, তাহলে ইউরেটারিক ফিস্চুলা হয়ে যাবে। কাজে একটা এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের, যেহেতু আজকাল অনেক ভালো ভালো ইনজেক্টেবল প্রিপারেশন, হরমোনাল প্রিপারেশন এসেছে, যেটা করে কি একদম 6 মাসের জন্য টোটালি পেশেন্টকে এমন রেখে এন্ডোমেট্রিওটিকটাকে একদম ছোট করে দেয়। আমরা সেটাকে বেশি প্রেফার করি। কেন বলছি? যে এই সার্জারির রিস্ক অনেক বেশি থাকে। সেক্ষেত্রে যতটা সম্ভব আমরা যদি পেশেন্টকে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ভালো রাখতে পারি এবং মনিটর করব যে ওখান থেকে কোনো খারাপ কিছুর দিকে যাচ্ছে না, তাহলে বেটার একটা হয়। আর সার্জারি করলেও ইট শুড বি এক্সপার্ট হ্যান্ড, অ্যান্ড ইউ শুড কিপ প্রেজেন্ট আদার এক্সপার্টাইজ টু।
সো দ্যাট ওই কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করা যাবে। এই যে রিপ্রোডাক্টিভ এইজে যাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে, এক্ষেত্রে কি আমরা বলতে পারি যে কোনো কারণে বা কখনো এই এন্ডোমেট্রিওসিসের জন্য তার ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেম হতে পারে? এটা দেখো, প্রথম কথা হলো এন্ডোমেট্রিওসিসের মেয়েটা তোমার কাছে আসছেই কিন্তু ম্যাডাম আমার প্রচুর পেন হচ্ছে মাসিকের সময়, আমি অফিস করতে পারি না, আমি কারোর সাথে নর্মালি কথা বলতে পারি না, আমি অনেক পেন কিলার খাচ্ছি কিন্তু তাও আমার ব্যথা কমছে না। এবং এমনও আছে অনেক মেয়ে এসে বলছে যে ম্যাডাম আমার এই টাইমে আমি ডেফিকেশন করতে পারি না, ইউরিনেশন পাস করতে পারি না। তার মানে বুঝো যে একটা এন্ডোমেট্রিওসিসের পেন পুরো মেয়েটার জন্য মেয়েটার লাইফ হেল করে দেয়। আমি একজন খুব নামকরা একজন সেলিব্রিটির কথা বলতে চাই, হ্যাঁ, মেরিলিন মনরো। উনি কিন্তু এই এন্ডোমেট্রিওসিসে সাফার করছিলেন এবং উনি আফটার হার সুইসাইড তার কিন্তু নোটস পাওয়া গিয়েছে যে সে আসলে এই এন্ডোমেট্রিটিক পেইন আর সহ্য করতে পারছিল না, যেটা তার কনজিগাল লাইফ, তার পার্সোনাল লাইফ সব কিছু কেমনভাবে ইম্প্যাক্ট করছিল। তো এটা হচ্ছে এই লেভেলের একটা পেইন হতে পারে। তখন তো আর এত নতুন নতুন এই মেডিসিন, বহু বছর আগের কথা। হ্যাঁ, এগুলো ছিল না। কিন্তু ইউ শুড ট্রাস্ট অন দ্য ওমেন হু আর অ্যাকচুয়ালি ক্রাইং ফর এন্ডোমেট্রিওটিক পেইন। অনেকে কিন্তু ইগনোর করে, তাকে ইয়ে করে, হ্যাঁ বেশি বেশি বলছে আমাদেরও তো মাসিকের সময় ব্যথা হয় না। এন্ডোমেট্রিওসিসের পেইন আর অন্য পেইন সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে এই যে এন্ডোমেট্রিওসিসের পেইন যেটা হচ্ছে, এটার কারণে প্রথম কথা হলো মেয়েটা ডিপ্রেস থাকছে, স্ট্রেসে থাকছে। মেয়েটা পেইনের কারণে, যেহেতু মাসিক ছাড়াও অন্যান্য টাইমেও তার পেইন হচ্ছে, সে ঠিকমতো হাজব্যান্ডের সাথে মেলামেশাও করতে পারছে না। তাহলে আমরা এমন অনেক পেশেন্ট পাই, সে আসছে ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে, কিন্তু বলছে যে আমি যখন বলছি ঠিক আছে হ্যাঁ তোমাকে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে ভালো এগ আনছি, বলছে ম্যাডাম এই গেনে কী হবে, আমি তো থাকতেই পারছি না। তাহলে এই ডিসপ্যারোনিয়া যেটা এন্ডোমেট্রিওসিসের, এইটাও কিন্তু তাকে আগে কারেকশন করতে হয়। সেটা কমানোর জন্য আমাদের হাতে কিছু মেডিসিন চলে এসেছে। এটাগুলো একটা কথা। দ্বিতীয় কথা হলো এন্ডোমেট্রিওসিসে যেহেতু এটা একটা চকলেট ম্যাটেরিয়াল, একটা আঠালো ব্লাডি রিলিজ হতে থাকে, ও আস্তে আস্তে ওর টিউবগুলোর মেকানিক্যাল অবস্ট্রাকশন হয়ে যায়। মানে এটা টিউব ব্লক কিন্তু ট্রু টিউব ব্লক না, ওই সিস্টের প্রেশারের কারণে অথবা সে আঠালো পদার্থর কারণে সেই টিউবের ওভাম পিক আপ ফাংশনটা ঠিকমতো হচ্ছে না। ইন দ্যাট কেসও আমরা প্রথমে চেষ্টা করি কীভাবে মেডিসিন দিয়ে এন্ডোমেট্রিওসিসটাকে ছোট করে তারপর তাকে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে টাইমড ইন্টারকোর্স করব। ইভেন দীপা একটা মানে ইন্টারেস্টিং জিনিস যে এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় আইইউআই পদ্ধতি করি। কেন? সে বলে যে আইইউআইটা কি, সে বলে ম্যাডাম আমার তো এই গাছে কিন্তু আমি ওই টাইমে মেলামেশা করতে পারি না। তখন আমরা হাজব্যান্ডের সিমেন্টটাই প্রসেস করে ঠিক ওভামটা যখন রিলিজ হবে ওই টাইমে আমরা সেটা তার ইউট্রাসের ভিতর দিয়ে দিই। তাহলে কী হলো, সে ইন্টারকোর্স না করলেও তার হাজব্যান্ডের সিমেন্টটা, স্পামটা অ্যাভেলেবেল থাকলো তার আপার পার্ট অফ দি ইউট্রাসে, যেটা দিয়ে তার কনসেপশনের একটা চান্স আসে। আরও ব্যাপার হচ্ছে যে এই যে এন্ডোমেট্রিওটিক, এটাকে একটা টক্সিন রিলিজ হয়। এটা অনেক সময় দেখা গেল ওভাম যেটা হচ্ছে ওকে মেরে ফেলতে পারে, অথবা এই যে স্পাম আর ওভাম মিলে যে ফার্টিলাইজড এগটা তৈরি হলো ওটার জন্য টক্সিন হতে পারে। এবং ওই টক্সিনটা অনেক সময় ইউট্রাসের কাছাকাছি এসে ইউট্রাসের এনভায়রনমেন্টটাকে এমন করে দেয় যে ফার্টিলাইজ ওভারটা ঠিকমতো ইমপ্ল্যান্টেশন হতে পারছে না। তার মানে তো ম্যাম আমরা বলতে পারি যে আসলে এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস হওয়া মাত্র আসলে অ্যাজ কুইক অ্যাজ পসিবল ট্রিটমেন্ট শুরু করা উচিত। এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
আপনারা দেখছেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে যেমনটা আপনি বলছিলেন যে এন্ডোমেট্রিওসিস যাদের হয়ে থাকে তাদের যত দ্রুত সম্ভব আসলে চিকিৎসা করা উচিত। আপনি একটা টক্সিনের কথাও বলছিলেন। আশা করি এন্ডোমেট্রিওসিসের সমস্যা যাদের রয়েছে তারা এটার আদি অন্ত প্রত্যেকটা জিনিসে আজকে অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে। এখন একটু জানতে চাইবো যে মেয়েদের আরও একটি কমন সমস্যা, সেটি হচ্ছে যোনিপথে সংক্রমণ অথবা হোয়াইট ডিসচার্জ, যেটাকে আমরা বলে থাকি সাদা স্রাব মিশ্রিত হয়। এটি আসলে কেন হয়ে থাকে এবং সেটা ট্রিটমেন্ট কি? প্রথম কথা হলো দীপা, প্রথমে আমি বলবো যে সমস্যা না। এটা কেন বলবো? এই যে একটা মেয়ে পারভাজিনাল হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে, এটা কিন্তু আমাদের মেয়েদের যে রিপ্রোডাক্টিভ ফাংশনগুলো আছে তার কোনো কোনো সময় এটা একটা নর্মাল ফিজিওলজি। তাহলে মেয়েটার আগে আসলে জানতে হবে যে তার কি এটা নর্মাল না অ্যাবনর্মাল। কারণ বডি যখন খুব উইক থাকে তখনও কিন্তু সার্ভাইকাল সিক্রেশনটা বেশি হতে পারে, অথবা তার যখন ওভুলেশন হবে ওই টাইমেও তার সার্ভাইকাল সিক্রেশন হতে পারে। কাজে কিছু কিছু ফিজিওলজিক্যাল টাইম আছে, প্রিমেনস্ট্রুয়াল, এরকম বিভিন্ন টাইম আছে যে সময় কিন্তু এটা নর্মালি সাদা স্রাবটা আসতে পারে। তাহলে এটা নিয়ে এত টেন্স হয়ে যাওয়ার কিছু নেই। প্রথম কথা হলো এটা। সো ইউ শুড নো যে কখন মেয়েটার এই প্রবলেমগুলো হচ্ছে, এবং ওকে আমি কখন বলবো যে না এটা ওর প্যাথোলজিক্যাল। দেখা যাচ্ছে ও বলছে ম্যাডাম এত বেশি হচ্ছে যে আমাকে, অনেক মেয়ে এসে বলে প্যাড ইউজ করতে হচ্ছে, অনেক মেয়ে এসে বলছে ম্যাডাম অনেক ফাউল স্মেল হচ্ছে, অনেকে এসে বলছে ম্যাডাম প্রচণ্ড ইচিং হচ্ছে এবং একদম দইয়ের মতো বের হচ্ছে। তাহলে এগুলো হলো প্যাথোলজিক্যাল। তার মানে এখানে কোনো খারাপ জাতীয় ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিছু সংক্রমণ হয়েছে, এবং তখন আমরা ওই মেয়েটাকে ওইখান থেকে সেই হোয়াইট ডিসচার্জটা আমরা হাইভেজেনাল সোয়াব বা সব টেস্ট করতে পারি, অথবা তার ডায়াবেটিসটা চেক করতে পারি, কারণ এটা ডায়াবেটিসে আক্রান্তর কারণেও কিন্তু হতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে। এবং তখন অ্যাকর্ডিং টু ওর কজ অনুযায়ী যে এটা কি ওর ডায়াবেটিসের কারণে ওর ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস, বা ডায়াবেটিস ছাড়াও ওখানে ফাঙ্গাল ইনফেকশনটা কমন মেয়েদের, সেটা হলে অ্যান্টিফাঙ্গাল দিলে হচ্ছে না, ওখানে আসলে একটা বাজে ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তাহলে সেটা অ্যাকর্ডিং টু হাইভেজেনাস ওইভাবে আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। সো এইভাবে তাকে তার হোয়াইট ডিসচার্জের ম্যানেজমেন্টটা করতে হবে। কাজে এক্ষেত্রে একটা মেসেজ যেটা আমি দিতে চাচ্ছি আসলে, যে হোয়াইট ডিসচার্জ মানেই যে সবসময় খারাপ জিনিস, ব্যাপারটা তা না। যেমন উইকনেস আছে, একটা পেশেন্ট দেখা যাচ্ছে আমরা ওকে কিছু ভিটামিনস দিলাম, সে কিন্তু এসে বলছে না ম্যাডাম আমি এখন ভালো আছি, আমার এখন আর অত প্রবলেম হচ্ছে না। সো দ্যাট, ডিড ইউ সি দ্যাট, মানে কোনো আমরা কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দিইনি বা কিছু ইয়ে করিনি, সে এমনিই ভালো হয়ে গেছে। তো এই জিনিসগুলো এবং কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন আপনার কাছ থেকে ছোট্ট করে জানবো, যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক একটা খাদ্যাভ্যাস, এবং আমরা যদি বলি যে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত এক্সারসাইজ, এই প্রত্যেকটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কি যত ধরনের গাইনোকোলজিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো? আচ্ছা, যদি তুমি যে প্রশ্নটা করে বলেছো যত ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম, তাহলে উত্তরটা না হবে। কারণ কিছু কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম আছে, যেমন ওর আসলে ওভারিতে টিউমার, ওর ইউট্রাসে টিউমার, এইটার জন্য আসলে অবশ্যই তোমাকে মেডিকেল বা সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে। তাহলে কিছু কিছু রোগ থেকে গেল, সেগুলোর জন্য খুবই সুন্দর একটা ইস্যু তুমি অ্যারাইজ করেছো, যে আমাদের হাইজিন। এই হাইজিনটা আমরা আমাদের মেয়েদের জন্য যেটা ভাগ করি, একটা হচ্ছে তার পার্সোনাল হাইজিন, সে প্রতিদিন তার যে ইউরিনেশন, তার মিকচুরেশন, ডেফিকেশন, এই টাইমে সে কিভাবে কতটা ভালো করে তার জায়গাটা পরিষ্কার করছে। কারণ অ্যানাটমিক্যালি কিন্তু মেয়েদের দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তা খুবই ক্লোজলি থাকছে, সো দ্যাট পেশাবের রাস্তা আর পায়খানার রাস্তায় সবসময় কিন্তু নর্মালি অর্গানিজম থাকছে। তাহলে ওর এই দু জায়গা থেকে মাঝখানে যে ভ্যাজাইনা আছে, যোনিপথ, সেটা সবসময় সংক্রমণের চান্সটা থেকেই যাচ্ছে, এটা একটা জিনিস। তাহলে এই পার্সোনাল হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সেক্সুয়াল হাইজিন। অনেক কাপলই আছে সেক্সুয়াল হাইজিন ঠিকমতো মেনটেন না করার কারণে দেখা যাচ্ছে যে ফিমেল পার্টনার বেশি সাফার করছে,
এজন্য আমরা সবসময় কাপলদের অ্যাডভাইস করি যে মেলামেশার আগে পরে অবশ্যই ওয়াশ হয়ে নেবেন এবং ইউরিনেশনটা করে নেবেন। এতে করে দেখা যায় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের চান্সটাও অনেক কমে যাচ্ছে। এরপর যেটা আসতেছে মেনস্ট্রুয়াল হাইজিন। অনেক মেয়ে আছে সকালে একটা প্যাড পরছে, রাতে গিয়ে প্যাড চেঞ্জ করছে, এর মধ্যে প্যাড চেঞ্জ, অথচ নিয়ম হচ্ছে 4 ঘন্টা পর পর তোমার প্যাড চেঞ্জ করে, সেটা যতটুকুই সোক করুক। কারণ এই যে সকাল থেকে রাত পর্যন্ত ব্লাডটা রয়ে গেল, এখান থেকে অর্গানিজম কিন্তু ভিতরে যেতে পারে। তো এভাবেই যে পার্সোনাল হাইজিন, সেক্সুয়াল হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিন, এই হাইজিনগুলো যদি মেনটেন করে এবং ম্যারিড কাপলরা যদি পার্টনারের হাইজিনের প্রতিও খেয়াল করে, তাহলে কিন্তু অনেক যেটা ইনফেকশাস রিলেটেড ডিজিজ, যেমন এটাতে এত জোর দিচ্ছি কেন, আমরা দেখাচ্ছি ইনফেকশন থেকে মেয়েটার টিউব ব্লক হয়ে গেল, সেখান থেকে সে ইনফার্টিলিটিতে সাফার করতে পারে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ এই হাইজিনগুলো। আর ডায়েট আর এক্সারসাইজের কথা, মেনস্ট্রুয়াল হাইজিনের কথাই যেহেতু বলছেন, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে আমরা একটা সময় কিন্তু দেখতাম যে মেয়েরা পিরিয়ডের সময় কিন্তু কাপড় ইউজ করতে, এখনো কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই কাপড়ের প্রচলনটা কিন্তু এখনো রয়েছে, সেখান থেকে কোনো ধরনের ইনফেকশন হবার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এবং তুমি যে বললে এই গ্রামাঞ্চলে কিন্তু এখন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যারা আসতেছেন সবাই কিন্তু এই ব্যাপারটাকে অ্যাড্রেস করছেন হেলথে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রি স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত ডেলিভারি সিস্টেম করছে। কেন? দেখা যাচ্ছে যে এই কাপড় ইউজ করার কারণে মেনস্ট্রুয়েশনের সময় এই কাপড়টা তারা ধুয়ে রাখছে, সেটা কোনো ড্যাম জায়গায় রাখছে, এটা আবার যখন নেক্সট সাইকেলে ইউজ করছে এমনভাবে তাদের জরায়ুতে কিছু সংক্রমণ হচ্ছে, যেগুলো থেকে এই মেয়েগুলো বিভিন্ন ধরনের সংক্রমিত রোগে খুব বাজে ধরনের একটা সাফার করছে। এই যে তুমি বলছিলা সংক্রমণের কথা, আমরা কিন্তু কি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে খুবই চিন্তিত, তাই না? কারণ মেয়েদের এই যে জরায়ের মুখে ক্যান্সারটা, এটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুব আর্লি বয়সে স্ক্রিনিং করা, আর্লি বয়সে সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে এইচপিভির ভ্যাকসিন নেওয়া, এগুলো করলে কিন্তু প্রোটেক্ট হচ্ছে। আর্লি চাইল্ড বার্থ, আর্লি ম্যারেজ, আর্লি ইন্টারকোর্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, এগুলো যদি তারা অ্যাভয়েড করতে পারে, দেখা যাচ্ছে যে তার সেক্সুয়াল হাইজিন কিন্তু ঠিক থাকলে মেয়েগুলোর সংক্রমণ কমে যাচ্ছে এবং সার্ভাইকাল ক্যান্সারের ইনসিডেন্সও অনেক অংশে কমে যাচ্ছে। অর্থাৎ হাইজিনটাকে আমরা আসলে বিশেষভাবে প্রায়র করতে পারি যে কোনো ধরনের ট্রিটমেন্টের পাশাপাশি। ম্যাম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গাইনোকোলজিক্যাল যত ধরনের সমস্যা রয়েছে প্রত্যেকটা বিষয় আপনি খুব বিস্তারিতভাবে আমাদেরকে বলেছেন এবং সেই সাথে সচেতন করেছেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে। আসলে আমরা কিন্তু আজকে আলোচনায় যেটা চেষ্টা করেছি দুজন মিলে, যে দুজন অনেক সময় একইভাবে অনেক রোগীদের সাথে আমরা এক্সপোজ হচ্ছি এবং আমরা অনেক রকম কিছু জানতে পারছি, সেটা যতটা বাস্তবভাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে মেসেজ পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা আমরা করার চেষ্টা করেছি। এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখন টিভির কর্তৃপক্ষকে এবং এই প্রোগ্রামটা সাপোর্ট দেওয়ার জন্য অ্যাকমি ল্যাবরেটরিজকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কাজগুলো করলে ইনশাল্লাহ আমরা আমাদের নারী স্বাস্থ্য সচেতনতায় আরও বেশি এগিয়ে যাব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।